ওয়েলকাম বন্ধুরা। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম উদ্ভিদ হরমোন নিয়ে। উদ্ভিদ হরমোনের প্রকারভেদে আমরা তিনটে হরমোনের নাম বলেছিলাম, অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন। আজকে আমরা এই উদ্ভিদ হরমোনের প্রকারভেদটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, উদ্ভিদ হরমোনকে সাধারণভাবে চার ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে প্রাকৃতিক হরমোন, অর্থাৎ যে সমস্ত হরমোন প্রাকৃতিকভাবেই উদ্ভিদ দেহে উৎপন্ন হয় তাকে বলা হয় প্রাকৃতিক হরমোন। কৃত্রিম হরমোন, যেটা আমরা রাসায়নিকভাবে পরীক্ষাগারে তৈরি করি, তাকে বলা হয় কৃত্রিম হরমোন। প্রকল্পিত হরমোন আছে এবং গ্যাসীয় হরমোন আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমাদের মেন বিষয় হচ্ছে এই প্রাকৃতিক হরমোনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো। প্রাকৃতিক হরমোনকে এরপরে ভাগ করা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত এবং ইন্ডোল বর্গবিহীন, অর্থাৎ ইন্ডোল গ্রুপ যার থাকে তাকে বলা হয় ইন্ডোল বর্গযুক্ত, আর যার ক্ষেত্রে ইন্ডোল গ্রুপ থাকে না তাকে বলা হয় ইন্ডোল বর্গবিহীন। ইন্ডোল বর্গযুক্ত হরমোন হলো অক্সিন, আর বিহীন হচ্ছে দুরকম হয়, সাইটোকাইনিন, জিবরেলিন আর হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। ইন্ডোল বর্গবিহীনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা নাইট্রোজেন যুক্ত আর একটা নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন যুক্ত হচ্ছে সাইটোকাইনিন আর নাইট্রোজেন বিহীন হলো জিবরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড। আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে অক্সিন হরমোন নিয়ে। তো দেখো, অক্সিন হরমোন সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে এই অক্সিন হরমোনের কিছু ইতিহাস আমাদের জানতে হবে। যখন আমরা হরমোন চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন বলছিলাম যে হরমোনের যে অস্তিত্ব এটা উপলব্ধি করেন কে? ডারউইন। তো এখানেও সেই অক্সিন হরমোনটাই উপলব্ধি করেছিলেন ডারউইন। তারপরে বিজ্ঞানী ওয়েন্ট 1928 সালে প্রমাণ করে যে সেই বিশেষ হরমোনটি হলো অক্সিন হরমোন। তিনি কোন কোন উদ্ভিদে সেটাকে পর্যবেক্ষণ করেছিলেন? তিনি হচ্ছে ওট গাছ, অর্থাৎ অ্যাভিনা স্যাটিভা, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাভিনা স্যাটিভা। সেই ওট গাছের বা জয়ী গাছের ভ্রূণ মুকুলাবরণী, এর আগেও বলা হয়েছে ভ্রূণ মুকুলের বাইরে যে আবরণ থাকে তাকে বলা হয় ভ্রূণ মুকুলাবরণী, সেখানে বক্রচলনের জন্য দায়ী সেই বৃদ্ধি সহায়ক উপাদানটি অক্সিন হিসাবে তিনি প্রমাণ করেন এবং তার নাম করেন। অক্সিন যে শব্দটা, এটা হচ্ছে গ্রিক শব্দ অক্সিন থেকে এসছে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। ওকে, নেক্সট, বিজ্ঞানী কোগল 1934-35 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই হরমোনের রাসায়নিক প্রকৃতি যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেটাকে তিনি বর্ণনা করেন। ওকে, তাহলে অক্সিন হরমোনকে আমরা কি বলি? IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর এটা কে ব্যাখ্যা করেন? এটা ব্যাখ্যা করেন বিজ্ঞানী কোগল। এই অক্সিনকে হেটারো অক্সিনও বলা হয়ে থাকে। ওকে, মনে রাখবে। আর অক্সিনের যদি আমরা একটা সংজ্ঞা লিখতে চাই তাহলে কীরকম হবে? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ মানে তোমরা জানো যে অংশটাতে উদ্ভিদ বৃদ্ধি ঘটছে, অর্থাৎ কাণ্ডের একদম অগ্রভাগ আর হচ্ছে মূলের একদম অগ্রভাগ, এখানে বৃদ্ধি হয়, তাহলে এটা কি বলা হয়? বর্ধনশীল অঙ্গ। তাহলে সেখানে কি থাকে? ভাজক কলা থাকে। এখানেও ভাজক কলা আছে, মূলের অগ্রভাগেও ভাজক কলা আছে। তাহলে সেই ভাজক কলায় স্বাভাবিকভাবে উৎপন্ন বা কৃত্রিমভাবে প্রস্তুত যে জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ এই অক্সিন হরমোন, এটা স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে বা এটাকে আমরা কৃত্রিমভাবেও তৈরি করতে পারি। তাহলে এটা কি একটা জৈব রাসায়নিক পদার্থ? হরমোন মানে তোমরা জেনেইছো আগে, এটা হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ জীবদেহে তৈরি হয় এই জন্য জৈব, আর রাসায়নিকভাবে প্রকৃতিগতভাবে রাসায়নিক, এই জন্য সেটাকে বলা হয়েছে জৈব রাসায়নিক। আর এর মধ্যে এর আগেই বলা হয়েছে ইন্ডোল বর্গ থাকে বা ইন্ডোল গ্রুপ থাকে। তাহলে ইন্ডোল বর্গযুক্ত পদার্থ অত্যন্ত অল্প মাত্রায় উপস্থিত থেকে, অর্থাৎ কী হবে? কম পরিমাণে থাকে, দিয়ে কী করে? উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। অক্সিন যে নামটা এসছে তার গ্রিক শব্দ অক্সেনেই ছিল, বৃদ্ধি হওয়া। তাহলে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা হচ্ছে এর মেন কাজ, তো তাকেই বলা হচ্ছে অক্সিন হরমোন। ওকে, বোঝা গেছে অবশ্যই। উৎসস্থান সংজ্ঞার মধ্যে কিছুটা ছিল, এরপরে আমরা ডিটেলসে বলছি, দেখে নাও। উদ্ভিদের কাণ্ড মানে জানো, মূলও জানো, তো সেখানে তাদের যে ভাজক কলাগুলো আছে সেখানে, এছাড়া ভ্রূণ মুকুলাবরণী যাকে ইংরেজিতে বলা হয় কোলিওপটাইল, ভ্রূণ মুকুলের বাইরে যে আবরণ তাকে বলা হয় ভ্রূণ মুকুলাবরণী বা ইংরেজিতে বলা হয় কোলিওপটাইল, সেখানে থাকে। এবং বর্ধনশীল পাতার কোষে, অর্থাৎ যে পাতাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই পাতাতে থাকে। আর অপরিণত ফলে, অর্থাৎ যে ফলটা সদ্য তৈরি হয়েছে সেটা পরে বড় হবে, তো সেই বড় হওয়ার আগে, অর্থাৎ যেটা অপরিণত সদ্য তৈরি হয়েছে সেখানেও কিন্তু অক্সিন উৎপন্ন হয়। ওকে, এরপর হচ্ছে রাসায়নিক গঠন। অক্সিজেনের মধ্যে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই সমস্ত মৌলগুলোকে দেখতে পাই। আর অক্সিজেন তো বলা হয়েছে ইন্ডোল বর্গযুক্ত, এটা হচ্ছে এক ধরনের অ্যাসিড ধর্মী
হরমোন। ওকে, মনে রাখতে হবে তোমাদের, এটা হচ্ছে কি এক ধরনের অ্যাসিড ধর্মী হরমোন। এর রাসায়নিক নাম কি হবে? IAA, যার অর্থ কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এর সংকেত হিসাবে তোমাদের মনে রাখতে হবে C10H9O2N, অর্থাৎ কার্বন আছে 10টা, হাইড্রোজেন আছে 9টা, অক্সিজেন আছে 2টো, আর নাইট্রোজেন 1টা। ওকে, নেক্সট অক্সিন হরমোনের মধ্যে কার্বক্সিল গ্রুপ থাকে একটি, আর একটি অসম্পৃক্ত জৈব বলয় থাকে। ওকে, এই ডিটেলসে আমি বলছি স্ট্রাকচারটা। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে আর একটি অসম্পৃক্ত জৈব বলয় থাকবে, আর হচ্ছে এখানে নাইট্রোজেন থাকে। নেক্সট, এটা পরিবহন কিভাবে হয়? এই অক্সিন হরমোন হচ্ছে জলে দ্রবণীয়, অর্থাৎ জলে দ্রবীভূত হয়, তোমাদের মনে রাখতে হবে। আর এর কীরকম পরিবহন ঘটে? মেরুবর্তী পরিবহন, অর্থাৎ এখানে যদি তৈরি হয়, অর্থাৎ কাণ্ডের একদম অগ্রভাগে তৈরি হচ্ছে, তাহলে সেটা কী হবে? কাণ্ড থেকে উল্টো দিকে যাবে। ওকে, কাণ্ডে তৈরি হয়ে নিচে মূলের দিকে আসবে। তো এই ধরনের পরিবহনকে বলা হয় মেরুবর্তী পরিবহন, অর্থাৎ এক মেরু থেকে আরেক মেরুর দিকে যাবে। ওকে, এটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতিতে মেরুবর্তী পরিবহন ঘটে, অর্থাৎ এই যে এক মেরু থেকে আরেক মেরুর দিকে যাচ্ছে, এটা সক্রিয় পরিবহন পদ্ধতিতে যায়। সক্রিয় পরিবহন এর মানে কি? সক্রিয় পরিবহনের কথা হচ্ছে এটিপি খরচ হবে, অর্থাৎ শক্তি প্রয়োজন হয়। শক্তি প্রয়োজন ছাড়া, অর্থাৎ শক্তি ছাড়া কিন্তু এই হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এই জন্য এটাকে বলা হচ্ছে সক্রিয় পরিবহন। এছাড়া পাতায় যে উৎপন্ন হয় অক্সিজেন, সেটা কি হয়? ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখে ব্যাপন প্রক্রিয়ায় অন্যান্য অঙ্গে বাহিত হয়। ওকে, এই যে উদ্ভিদের অগ্রভাগে যেগুলো রয়েছে, অগ্রভাজক কলা, এবং পাতাতে যে তৈরি হচ্ছে, সেগুলো কী হবে? নিচের দিকে সাধারণত পরিবাহিত হয়। ওকে, নিচের দিকে, তাহলে উপরের দিক থেকে নিচের দিকে এক মেরুর দিকে যাচ্ছে, আর এগুলো কার মাধ্যমে যায়? ফ্লোয়েমের মধ্য দিয়ে যায়। ওকে, মনে রাখতে হবে ফ্লোয়েমের মধ্যে দিয়ে যায়, জাইলেমের মধ্য দিয়ে যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় যায়। এছাড়া ম্যাক্সিমামটা সক্রিয় পরিবহন, অর্থাৎ ব্যাপনে তো শক্তি লাগে না, কিন্তু সক্রিয় পরিবহনের শক্তি প্রয়োজন হয়, মনে রাখতে হবে। জাইলেমের দ্বারা অক্সিজেন পরিবহন হয় না। কেন হয় না দেখে নাও। জাইলেমের দ্বারা আমরা কি জানি? ঊর্ধ্বমুখী রসের পরিবহন ঘটে, অর্থাৎ মূল যে রসটা, অর্থাৎ যে জলটা শোষণ করে, সেটা উপরের দিকে জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয়। আবার জাইলেমের মধ্যে যে কোষগুলি রয়েছে, সেগুলো কি মৃত? তোমরা 9-এ পড়েছো জাইলেমের মধ্যে কি কি রয়েছে? জাইলেম প্যারেনকাইমা রয়েছে, তারপরে রয়েছে জাইলেম তন্তু রয়েছে, আর রয়েছে ট্রাকিড এবং ট্রাকিয়া। তাহলে এই যে জাইলেম প্যারেনকাইমা, এটাই হচ্ছে শুধুমাত্র সজীব, আর বাকি এগুলো হচ্ছে সব মৃত। তাহলে ম্যাক্সিমামটাই হচ্ছে ট্রাকিডা, ট্রাকিয়ার মাধ্যমে কিন্তু জলের পরিবহন হয়। তাহলে সেগুলো কি? সেগুলো মৃত। তাহলে মৃত কোষ থেকে আমরা শক্তি পাবো কীভাবে? মৃত কোষ থেকে আমরা শক্তি পাই না। শক্তি কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেগুলো থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে মৃত কোষের মধ্য থেকে শক্তি পাওয়া যাবে না। তাহলে দেখো, এই মৃত কোষগুলো শক্তি তৈরি করতে পারে না। আর আমরা জেনেছি অক্সিজেন ম্যাক্সিমামটা কি? সক্রিয় পরিবহন পদ্ধতিতে হয়, অর্থাৎ শক্তি প্রয়োজন হয়। তাহলে অক্সিজেন পরিবহনের জন্য যে প্রয়োজনীয় শক্তি জাইলেম দ্বারা পাওয়া যাচ্ছে না, তার জন্য সেটা জাইলেম দ্বারা পরিবাহিত হয় না। বাকি যে ফ্লোয়েম রয়েছে, ফ্লোয়েমের মধ্যে কি রয়েছে? সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এগুলোতে ম্যাক্সিমামটাই কি থাকে? সজীব কোষ থাকে। তাহলে সজীব কোষ থেকে আমরা এটিপি বা শক্তি পেয়ে যাব। এর জন্যই ফ্লোয়েম দ্বারা পরিবহন ঘটে, কিন্তু জাইলেম দ্বারা পরিবহন হয় না। ওকে, মনে রাখবে, এই প্রশ্নটা আসতে পারে। নেক্সট যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, দেখো, উদ্ভিদের আলোকিত অংশে অক্সিজেনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ উদ্ভিদ দেহের যেদিকে আলো থাকে, ধরো এটা উদ্ভিদ দেহ, এদিকে আলো আছে, তাহলে এদিকে এই অংশগুলোতে কী হবে? অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ওকে, একে বলা হয় কি? অক্সিজেনের আলোক অবলুপ্তি বলে। নেক্সট, অক্সিজেনের ক্রিয়া আলোর উৎসের বিপরীতে, অর্থাৎ অন্ধকারে ভালো হয়। তাহলে যেখানে অক্সিজেন নেই, আলোর দিকে তো অক্সিজেন ঘনত্ব কম আছে, তাহলে তার বিপরীত দিকে এখানে কী হবে? অন্ধকার অংশ, এই অন্ধকার অংশে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে, আর সেখানেই কিন্তু অক্সিজেনের ক্রিয়াটা ভালো করে হয়, অর্থাৎ অক্সিজেন ভালোভাবে কাজ করতে পারে। নেক্সট পয়েন্ট, অক্সিজেন দুর্বল আম্লিক প্রকৃতির ফাইটোহরমোন। বলা হয়েছে ফাইটোহরমোন মানে কি? উদ্ভিদ হরমোন। আর এটা হচ্ছে আম্লিক, অর্থাৎ অ্যাসিড টাইপের হরমোন। আর এটা হচ্ছে দুর্বল মানে কি? এটা খুব বেশি কাজ করে না, হালকা পরিমাণে থাকলেই কাজ করে। ওকে, এই যে স্বল্প মাত্রায় কার্যকর, অর্থাৎ কম পরিমাণে থাকলেই সে
কাজ করতে পারে, বেশি থাকলে কাজ করতে পারে না। ঠিক আছে, অক্সিন হচ্ছে দেখে নাও, অক্সিজেন হচ্ছে 10 ppm ঘনত্বে কাণ্ডের ক্ষেত্রে বৃদ্ধিতে সাহায্য করে, আর 0.0001 ppm ঘনত্বে মূলের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ppm কথার অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিন হরমোনটা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। ঠিক আছে, এটাও শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের মনে রাখতে হবে। কোথা থেকে অক্সিন হরমোন উৎপন্ন হয়? ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। এই যে তার প্রসেসটা দেওয়া আছে, ট্রিপ্টোফ্যান থেকে ট্রিপ্টোমাইন, তারপরে হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটালডিহাইড, তারপর সেখান থেকে IAA অর্থাৎ ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, বা হচ্ছে ট্রিপ্টোফ্যান থেকে ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে ইন্ডোল 3 অ্যাসিটালডিহাইড, তারপর ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এত ডিটেলসের দরকার নেই তোমাদের শুধু মনে রাখতে হবে এখানে অক্সিনের অগ্রদূত কাকে বলা হয়? ট্রিপ্টোফ্যান, অর্থাৎ ট্রিপ্টোফ্যান থেকে অক্সিন হরমোনটা তৈরি হবে। ঠিক আছে, নেক্সট যে বৈশিষ্ট্যটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, উদ্ভিদ হরমোনের মধ্যে সবথেকে প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে অক্সিন হরমোন। ঠিক আছে, উদ্ভিদ হরমোনের মধ্যে সবথেকে অক্সিন প্রথমে আবিষ্কার হয়েছে। আমাদের মানব যে মূত্র আছে সেখানেও কিন্তু অক্সিনের উপস্থিতি দেখতে পেয়েছেন বিজ্ঞানী কোগল। এছাড়া অক্সিনকে বলা হয় মরফোজেন বলা হয়। মরফোজেন কেন বলা হচ্ছে না, যে সমস্ত উপাদান তাদের অসম বন্টন অর্থাৎ কোথাও বেশি কোথায় কম আছে এভাবে জীবের বিকাশকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় মরফোজেন। একই রকমভাবে অক্সিন হরমোনও কোথায় বেশি কোথায় কম থেকে উদ্ভিদের বৃদ্ধি বিকাশকে নিয়ন্ত্রণ করে, এই জন্য তাকে বলা হয় মরফোজেন। ঠিক আছে, নেক্সট অক্সিন হরমোনের আমরা প্রকারভেদ দেখব। অক্সিন হরমোনকে দুভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিক অর্থাৎ যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, আর যেটা আমরা ল্যাবে তৈরি করি তাকে বলা হয় কৃত্রিম, অর্থাৎ ন্যাচারাল প্রাকৃতিক, আর সিনথেটিক বা হচ্ছে কৃত্রিম। উদাহরণ জানতে হবে এবার। প্রাকৃতিক হরমোনের মধ্যে কী কী আছে? IAA অর্থাৎ ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, IPA ইন্ডোল 3 প্রোপিওনিক অ্যাসিড, PAA অর্থাৎ ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে CIAA অর্থাৎ 4 ক্লোরো ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। আর কৃত্রিম হরমোনগুলোর মধ্যে কী কী আছে? NAA ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এগুলো ফুল ফর্ম, হ্যাঁ। তারপর 2,4,5-T অর্থাৎ 2,4,5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে MCPA অর্থাৎ 2 মিথাইল 4 ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এটাই হচ্ছে অক্সিন হরমোনের স্ট্রাকচার, যেটা আমি বলছিলাম একটু পরে বলছি। অক্সিন হরমোন এভাবে বলয়ের রিং রয়েছে, আর হচ্ছে এখানে COOH গ্রুপ রয়েছে, এখানে একটা কার্বন আছে তাহলে COOH গ্রুপ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ IAA এর রাসায়নিক গঠন। এছাড়া তোমরা এখানে বাকি গঠনগুলো আমি দিয়েছি, তোমরা দেখতে পারো, তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, উঁচু ক্লাসে লাগবে। এটা হচ্ছে IB এর স্ট্রাকচার, এটা হচ্ছে MCPA স্ট্রাকচার, তারপর এটা হচ্ছে NAA স্ট্রাকচার, এটা IPA স্ট্রাকচার, এটা হচ্ছে 2,4,5-T, আর এটা হচ্ছে 2,4-D। ঠিক আছে, এরপরে আসছি অক্সিনের কাজ নিয়ে, অর্থাৎ ফাংশন অফ অক্সিন। প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি, কোষ বিভাজন। কোষ বিভাজন তোমরা জানো, একটা কোষ থেকে আরও কোষ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় কোষ বিভাজন। তাহলে এখানে একটা কোষ থেকে আর একটা কোষ, নতুন কোষ কীভাবে তৈরি হবে, সেখানে কিভাবে অক্সিন সাহায্য করে দেখে নাও। অক্সিন ডিএনএর পরিমাণ বাড়িয়ে ভাজক কলার কোষগুলোর বিভাজন ত্বরান্বিত করে, অর্থাৎ একটা কোষের মধ্যে যে পরিমাণ ডিএনএ থাকে সেই ডিএনএটাকে কী করে দেয়? ডবল করে দেয়। ঠিক আছে, তাহলে এভাবে বিভাজনকে ত্বরান্বিত করে, অর্থাৎ একটা কোষ থেকে যখন আর একটা নতুন কোষ তৈরি হবে তাহলে তো আর একটা নতুন ডিএনএ থাকবে, তাহলে সেই ডিএনএটা তৈরি করছে কে? অক্সিন। ঠিক আছে, তো এই ধরনের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, অর্থাৎ ডিএনএর বিভাজন ঘটছে। ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটলে তাকে বলা হবে সাইটোকাইনেসিস। অর্থাৎ তাহলে অক্সিন কী করে? ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে সাহায্য করে। এছাড়া কলা পালন মানে কি, যেখানে টিস্যু কালচার, অর্থাৎ এটা হচ্ছে একটা ল্যাবে আমাদের কি করা হয়, একটা পালন মাধ্যম থাকে যেটাকে বলা হয় টিস্যু কালচার বা হচ্ছে কালচার মিডিয়াম, যেটাকে বলা হয় কালচার মিডিয়াম, অর্থাৎ যে মাধ্যমে আমরা কোনো জিনিসকে প্রতিপালন করি তাকে বলা হয় কালচার মিডিয়াম। তাহলে সেখানে যদি আমরা টিস্যু অর্থাৎ কলাকে পালন করি তাহলে তখন তাকে বলা হবে টিস্যু কালচার। তাহলে সেই টিস্যু কালচারে সেখান থেকে কি তৈরি হয়? ক্যালাস তৈরি হয় টিস্যু কালচারে, অর্থাৎ সেখানে যদি আমরা কিছু কলাকে রাখি তাহলে কলা থেকে একটা স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে বলা হয় ক্যালাস। ঠিক আছে, তাহলে সেই ক্যালাস তৈরি হবে, তারপর সেখান থেকে মূল তৈরি হবে, তাহলে সেই মূল তৈরিতে অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যদি কালচার মিডিয়ামে একটা উদ্ভিদের পাতাকে যদি একটা টুকরো করে রেখে দিই
তাহলে সেটা কি, উদ্ভিদের পাতাটা হচ্ছে একটা ছোট্ট টুকরো যদি রাখি সেটা কলা হিসাবে কাজ করছে। তাহলে সেই কলা থেকে প্রথমে ক্যালাস তৈরি হবে, তারপর সেই ক্যালাস থেকে মূল তৈরি হবে, তারপর কাণ্ড তৈরি হবে, দিয়ে একটা সম্পূর্ণ চারাগাছ তৈরি হবে। তাহলে সেই ক্যালাস থেকে যে মূল তৈরি হয়, মূল তৈরিতে সাহায্য করে অক্সিন হরমোন। ওকে, এছাড়া একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের যে মুখ্য বৃদ্ধি অর্থাৎ তার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া এবং গৌণ বৃদ্ধি মানে সেটা চওড়া হওয়া, তো এই মুখ্য এবং গৌণ বৃদ্ধিতে অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোষের আয়তন বৃদ্ধি, অর্থাৎ একটা কোষ হচ্ছে এরকম সিম্পল আছে, এখান থেকে আয়তনে বাড়বে, মানে এই যে বৃদ্ধিটা হলো এটাকে বলা হচ্ছে আয়তন বৃদ্ধি। তাহলে একটা কোষ কিভাবে আয়তন বৃদ্ধি করে দেখো, সেলুলোজ উৎসেচকের কার্যক্ষমতা বাড়িয়ে অক্সিন হরমোন কোষ প্রাচীরের নমনীয়তা বাড়ায়। তোমরা জানো উদ্ভিদ কোষের বাইরে কোষ পর্দা আছে, তার বাইরে আর একটা পর্দা আছে যার নাম কি, কোষ প্রাচীর। তো সেই কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। তো সেই সেলুলোজটাকে পাচিত করে অর্থাৎ নষ্ট করে যে উৎসেচক তার নাম সেলুলোজ। তাহলে সেলুলোজ হচ্ছে থাকার জন্য কোষ প্রাচীরটা হচ্ছে দৃঢ় অর্থাৎ শক্ত হয়। ঠিক আছে, এই শক্ত হওয়ার জন্য কোষের আয়তন সাধারণত বৃদ্ধি পায় না, কিন্তু এটা যদি নমনীয় করে দেওয়া হয় অর্থাৎ এটাকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে কী হবে, তার আয়তন বৃদ্ধি পেতে পাবে। ঠিক আছে, তাহলে এইটাকে নমনীয় করে কোষ প্রাচীরটাকে নমনীয় করে সেলুলোজ উৎসেচক। ঠিক আছে, আর এই সেলুলোজ উৎসেচক অ্যাক্টিভ হয় কখন, যখন অক্সিন হরমোন থাকে। অক্সিন হরমোন থাকলে এই সেলুলোজ উৎসেচক অ্যাক্টিভ হবে, আর অ্যাক্টিভ হলে কোষ প্রাচীরকে নষ্ট করবে, দিলে সেটা আয়তনে বৃদ্ধি পাবে। এছাড়া কোষ প্রাচীরের নতুন নতুন উপাদান সঞ্চিত করে অক্সিন হরমোন সেটাকে সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া কোষের ভেতরে তোমরা জানো উদ্ভিদের কোষের ভেতরে কোষ গহ্বর বা ভ্যাকুওল থাকে, একটা বড় ভ্যাকুওল থাকে। তো সেই বড় ভ্যাকুওল যদি আরও বড় হয় তাহলে কী হবে, কোষটা আরও আয়তনে বাড়বে। এইভাবে কোষের আয়তন বৃদ্ধি পায়। তো এই আয়তন বৃদ্ধি সম্পর্কে একটা হাইপোথেসিস বা একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বকে বলা হয় কোষ প্রাচীরের অ্যাসিডিফিকেশন বা হচ্ছে অ্যাসিড গ্রোথ হাইপোথেসিস। কীভাবে দেখো, এই থিওরিতে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অক্সিন হরমোনের প্রভাবে কোষ পর্দায় অবস্থিত এটিপিএইচ পাম্পের সক্রিয়তার ফলে কোষ থেকে H+ নির্গত হয়ে কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে সঞ্চিত হয়। তাহলে দেখো, এটা হচ্ছে উদ্ভিদের কোষ পর্দা আর এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এই কোষ পর্দাতে কিছু পাম্প আছে, সেই পাম্পকে কি বলা হয়, ATPase পাম্প। তো এই পাম্প সক্রিয় হবে কার ফলে, অক্সিন হরমোনের প্রভাবে। অক্সিন হরমোনের প্রভাবে এই ATPase পাম্প সক্রিয় হবে, আর এর ফলে এই কোষের মধ্যে যে H+ আয়ন আছে এগুলো সব বাইরে বেরিয়ে এসে এই জায়গাগুলোতে অর্থাৎ কোষ প্রাচীর ও কোষ পর্দার মাঝখানে জমা হতে থাকবে। তো H+ আয়ন থাকার জন্য কি হয়, এখানে পিএইচ বেড়ে যায়। পিএইচ বেড়ে যাওয়া মানে কি, পিএইচ কমে যাবে। পিএইচ কমে যাওয়া মানে কি হবে, এটা হচ্ছে অ্যাসিড মাধ্যম হয়ে যাবে। তাহলে এই যে কোষ পর্দা আর কোষ প্রাচীরের মাঝখানে জায়গাটা কি হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তো এই অ্যাসিড হয়ে যায়। আর হচ্ছে এখানে কোষ প্রাচীরের মধ্যে অর্থাৎ এই যে বাইরে প্রাচীরটা রয়েছে এখানে কি থাকে, এক্সপ্যানসিন উৎসেচক থাকে। এই এক্সপ্যানসিন উৎসেচক তখন সক্রিয় হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই অ্যাসিড মাধ্যম হলে এই কোষ প্রাচীরের মধ্যে এক্সপ্যানসিন যেটা আছে সে সক্রিয় হয়ে যাবে, আর এই এক্সপ্যানসিন সক্রিয় হলে কোষ প্রাচীরটা নমনীয় হয়ে যায় অর্থাৎ কোষ প্রাচীর আর শক্ত থাকে না, সেটা নরম হয়ে যায়। আর এর ফলেই কী হবে, তখন সেটা প্রসারণ হবে অর্থাৎ কোষটা আয়তনে বাড়বে। তো এখানে অ্যাসিড তৈরির মাধ্যমে কোষের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কোষ প্রাচীরের অ্যাসিডিফিকেশান বা হচ্ছে অ্যাসিডিফিকেশান অফ সেল ওয়াল, বা এটাকে বলা হয় অ্যাসিড গ্রোথ হাইপোথেসিস। ওকে, এরপরে দেখো অগ্রমুকুলের প্রাধান্য বৃদ্ধি বা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। ঠিক আছে, অগ্রস্থ প্রকটতা কি দেখে নাও, যে কোনো লম্বা বৃক্ষজাতীয় উদ্ভিদে অক্সিনের প্রভাবে শুধুমাত্র শীর্ষ মুকুলের বৃদ্ধি ঘটে, পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা লম্বা উদ্ভিদ, তো এখানে উপরের দিকে কি থাকবে, অগ্রমুকুল বা হচ্ছে শীর্ষ মুকুল, আর এইগুলোতে যেগুলোতে পাতা বা হচ্ছে শাখাগুলো তৈরি হয় সেখানে যেটা থাকে তাকে বলা হয় কাক্ষিক মুকুল। তাহলে অক্সিন হরমোন যদি থাকে তাহলে এই শীর্ষ মুকুলের বৃদ্ধি ঘটবে অর্থাৎ কাণ্ডটা আরও বৃদ্ধি পেতে থাকবে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি হবে না, মানে এখান থেকে আর ডালাপালা তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হয়, অর্থাৎ এই যে অক্সিনের প্রভাবে
অগ্রমুকুলের প্রাধান্য পাচ্ছে, অগ্রমুকুলটাই শুধু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। তাহলে এখানে যদি আমরা ওপরের দিকেরটাকে কেটে দিই তাহলে কি হবে, তখন অক্সিন হরমোন তৈরি হবে না। তো অক্সিন হরমোন তৈরি না হলে তখন এই কাক্ষিক মুকুল অর্থাৎ ডালাপালা তৈরি হওয়ার জন্য যে মুকুলটা আছে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন কিন্তু প্রচুর শাখা তৈরি হবে, তখন আর কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না। তো এই ধর্মটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা বা হচ্ছে এপিক্যাল ডমিন্যান্স। নেক্সট হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন এর আগেই পড়া হয়েছে, অর্থাৎ উদ্দীপকের উৎসের দিকে যখন অঙ্গের চলন হবে তাকে বলা হবে ট্রপিক চলন। তো এখানে দু রকমের ট্রপিক চলন নিয়ন্ত্রণ হয়, একটা হচ্ছে ফটোট্রপিক চলন আর একটা জিওট্রপিক চলন। ফটোট্রপিক মানে তোমরা জানো, ফটো মানে আছে আলোর দিকে উদ্ভিদ অঙ্গের চলন হবে। দেখে নাও কীভাবে হচ্ছে, কাণ্ড ও মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিজেন এবং আলোর বিপরীত দিকে বেশি অক্সিজেন সঞ্চিত হবে। তো এভাবে যদি আমরা একটা কাণ্ড আঁকি, ঠিক আছে, তো কাণ্ডের এখানে ধরো সূর্য আছে অর্থাৎ আলোকিত অংশ, তো সেই আলোকিত অংশের দিকে কি তৈরি হয়, আলোকিত অংশের দিকে কম অক্সিজেন তৈরি হয়। যে কোনো এর আগে তো অক্সিজেনের বৈশিষ্ট্য দিয়ে দেখেছি, যেদিকে আলো থাকবে সেখানে কম অক্সিজেন তৈরি হবে, তার বিপরীত দিকে অক্সিজেনটা বেশি তৈরি হবে, এই দিকগুলোতে অক্সিজেন বেশি থাকবে আর এখানে কম থাকবে। ঠিক আছে, দেখো এবার কাণ্ডের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, কাণ্ডের ক্ষেত্রে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে বেশি অক্সিজেন ঘনত্বে বেশি সংবেদনশীল, আর মূলের ক্ষেত্রে কম অক্সিজেন ঘনত্বে বেশি সংবেদনশীল। দুটোর মানে কি, কাণ্ডের যে কোষগুলো আছে সেগুলো বেশি ঘনত্বে বেশি সংবেদনশীল, মানে কাণ্ডের কোষগুলোতে বেশি অক্সিজেন যেদিকে থাকে সেই দিকের কোষগুলো বেশি বিভাজিত হবে, আর মূলের ক্ষেত্রে যেদিকে কম অক্সিজেন আছে অর্থাৎ এদিকে, তাহলে এদিকের কোষগুলো বেশি বিভাজন হবে, এদিকে বিভাজন বেশি হবে, আর কাণ্ডের ক্ষেত্রে এদিকে বিভাজন বেশি হবে। তাহলে দেখো যেদিকে বিভাজন বেশি হয় উদ্ভিদের অঙ্গ কোন দিকে বাঁকবে, তার উল্টো দিকে, তাহলে কাণ্ড হচ্ছে এদিকে বেশি বিভাজন হচ্ছে, তাহলে বেঁকে যাবে এই দিকে। ঠিক আছে, তাহলে এটা কোন দিকে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, পজিটিভ ফটোট্রপিক চলন। আর মূলের ক্ষেত্রে বিভাজন কোন দিকে হচ্ছে, এদিকে আলোর দিকে, অর্থাৎ যেখানে কম অক্সিজেন আছে সেদিকে বেশি বিভাজন হচ্ছে, তাহলে মূল এদিকে বেঁকে যাবে, তাহলে এটা কোন দিকে যাচ্ছে, আলোর বিপরীত দিকে, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ ফটোট্রপিক চলন। ঠিক আছে, তো একই রকমভাবে জিওট্রপিক চলনও নিয়ন্ত্রণ হয়। জিওট্রপিক চলনের উদ্দীপক কি, এটা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষর দিকে এবং অভিকর্ষের বিপরীত দিকে কিভাবে থাকবে, দেখো অনুভূমিকভাবে শায়িত চারাগাছের অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের ভূমি সংলগ্ন অংশে অধিক অক্সিজেন ও তার বিপরীত অংশে কম অক্সিজেন সঞ্চিত হবে। এভাবে ধরো একটা শায়িত গাছ আছে, তাহলে এটা হচ্ছে তার মূল আর এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে মাটি। তাহলে এখানে কি বলেছে, কাণ্ড ও মূলের অগ্রভাগের ভূমি সংলগ্ন অংশে অধিক অক্সিজেন, তাহলে ভূমি সংলগ্ন অংশ কোনটা, এইটা, তাহলে এদিকে বেশি অক্সিজেন আছে, আর তার বিপরীত অংশে মানে এই উপরেরটাতে এখানে কি আছে, কম অক্সিজেন আছে। ঠিক আছে, এবার কি হয়, এখানে বেশি অক্সিজেন, মূল কি হয়, মূল হচ্ছে কম অক্সিজেন ঘনত্বে বেশি সংবেদনশীল। মূলের ক্ষেত্রে কম অক্সিজেন কোথায় আছে, উপরের দিকে আছে, তাহলে এখানে কম অক্সিজেন আছে, তাহলে বেশি বিভাজন হবে এখানে, তাহলে এটা কি হবে, মূল তার উল্টো দিকে বাঁকবে, অর্থাৎ মূল মাটির নিচের দিকে যাবে, তাহলে এটা কি হচ্ছে অভিকর্ষের দিকে, তাহলে এটা কি হবে পজিটিভ জিওট্রপিক চলন। আর কাণ্ডের ক্ষেত্রে কি হয় আমরা জানি, বেশি ঘনত্বে বেশি সংবেদনশীল, বেশি ঘনত্ব কোন দিকে আছে, নিচের দিকে, তাহলে কাণ্ড কী হবে উপরের দিকে বেঁকে যাবে, অর্থাৎ সেটা কোন দিকে, সেটা হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ জিওট্রপিক চলন। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোচন রোধ করা। দেখো পরিণত উদ্ভিদ অঙ্গে যেমন হচ্ছে পাতা, ফুল, ফল, এগুলোতে কি হয়, একটা মোচন স্তর তৈরি হয়। মোচন স্তর মানে কি, ধরো হচ্ছে এটা পাতা, তাহলে এই পাতাটা এখানে যে লেগে আছে এখানে একটা মোচন স্তর তৈরি হয়, অর্থাৎ এখান থেকে পাতাটা ঝরে পড়বে, তো যেখান থেকে ঝরে পড়ে সেটাকে বলা হয় মোচন স্তর। আর কিভাবে তৈরি হয় না, সেখানে যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরে পলিস্যাকারাইড ও পেকটিন ধীরে ধীরে উৎসেচক দ্বারা পাচিত হয়ে যায়।
তাহলে এখানের যে কোষগুলো আছে সেই কোষগুলোতে কি থাকে, সেলুলোজ থাকে আর হচ্ছে পেকটিন থাকে। তো পেকটিন আর সেলুলোজ এগুলো কি হয়, উৎসেচকের দ্বারা নষ্ট হয়ে যায়। এর ফলে সেটা আর নষ্ট হয়ে গেলে কি হবে, এটা আর পাতার ভারটাকে সহ্য করতে পারবে না, তখন পাতাটা ঝরে পড়বে। তো এটাকেই বলা হচ্ছে মোচন স্তর। আর এই কারণেই হচ্ছে মোচন হয়, অর্থাৎ অঙ্গের পতন হয়। তাহলে এই রকম কন্ডিশনে আমরা যদি এখানে অক্সিন হরমোন স্প্রে করি, তাহলে কি হবে, সেই যে সেলুলোজ আর হচ্ছে পেকটিন এগুলো উৎসেচকের দ্বারা আর নষ্ট হবে না। তখন কি হবে, তখন সেটা পড়ে যাবে না, অর্থাৎ মোচন হবে না তার। তাহলে এই মোচনকে আমরা রোধ করতে পারি অক্সিন হরমোন প্রয়োগের মাধ্যমে। যেমন 2,4-D প্রয়োগ করি, NAA প্রয়োগ করি। এগুলো ফুলের পতন এবং পাতা এবং ফল এগুলোর পতনকে রোধ করতে পারি। নেক্সট হচ্ছে আগাছা দমন। আগাছা তোমরা জানো, আমরা জমিতে যেগুলো চাষ করি সেটা ছাড়া আর বাকি অন্যান্য ঘাস জাতীয় কিছু উদ্ভিদ জন্মায় যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে, তাদের বলা হয় আগাছা। তাহলে সেই সমস্ত আগাছাগুলোকে নষ্ট করার জন্য এই অক্সিন হরমোন সাহায্য করে। যেমন 2,4-D, 2,4, 5, 7 প্রভৃতি জাতীয় কৃত্রিম অক্সিন হরমোনগুলো একবীজপত্রী শস্যের ক্ষেত্রে প্রয়োগ করলে চওড়া পাতাযুক্ত দ্বিবীজপত্রী আগাছাকে দমন করতে পারে। আমরা একবীজপত্রী শস্য চাষ করেছি, সেখানে দ্বিবীজপত্রী কিছু আগাছা হয়, সেগুলোকে দমন করার জন্য এই সমস্ত হরমোন প্রয়োগ করা হয়। এটা টি হবে, হ্যাঁ 7 না, টি হবে, 2,4,5T। নেক্সট হচ্ছে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি। অক্সিন হরমোন ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে। এটা হচ্ছে এভরি এবং এট অল অর্থাৎ আরও অন্যান্য বিজ্ঞানীরা 1947 সালে প্রমাণ করেন। আর এর ফলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে, এটাও তারা প্রমাণ করেন। ক্যাম্বিয়ামের সক্রিয়তা কি, মূল বা যে কোনো কাণ্ডকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে সেখানে আমরা এরকমভাবে কিছু স্ট্রাকচার দেখতে পাই যেগুলোকে বলা হয় বান্ডেল, নালিকা বান্ডেল। ঠিক আছে, তো এই নালিকা বান্ডেলে কী আছে, জাইলেম আর ফ্লোয়েম আছে। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এইগুলোতে এটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, বাইরের দিকে আছে জাইলেম, ভেতরের দিকে আছে ফ্লোয়েম। তো এর মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় ক্যাম্বিয়াম। তো এভাবে এই ক্যাম্বিয়াম রিং তৈরি হয়, হ্যাঁ এভাবে ক্যাম্বিয়াম রিং তৈরি হয়, দিয়ে নতুন নতুন কোষ তৈরি হয়, দিয়ে এটা প্রস্থে বিভাজিত হয়, অর্থাৎ গৌণ বৃদ্ধি হয়, অর্থাৎ একটা গাছ চওড়া হবে, মোটা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদন। দেখো, পরাগযোগ বা নিষেক ছাড়া গর্ভাশয় এর কোষকে উদ্দীপিত করে বীজহীন ফল তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। এখান থেকে এটা মনে রাখতে হবে তোমাদের, পার্থেনোকার্পি কাকে বলা হয়, বীজহীন ফল তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। অর্থাৎ নিষেক হচ্ছে না, নিষেক না হলে বীজ তৈরি হবে না। আর এটা হচ্ছে বিজ্ঞানী গুস্টাফসন 1936 সালে নিষেকের পূর্বে অক্সিন হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করতে সক্ষম হয়। এজন্য তিনি বিভিন্ন ধরনের অক্সিন হরমোন প্রয়োগ করে IAA, NAA ইত্যাদি দিয়ে তিনি কলা, আঙ্গুর, আপেল প্রভৃতি উদ্ভিদে এই বীজহীন ফল উৎপাদন করেন। আর এদের মূল্য কিন্তু অনেক বেশি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফলের বৃদ্ধি, অর্থাৎ একটা ফলের আকার আয়তন বৃদ্ধি করতেও সাহায্য করে কে, অক্সিন হরমোন। এর জন্য আমরা IBA ব্যবহার করি। লিঙ্গ প্রকাশ, বিজ্ঞানী লিব্যাক আর হচ্ছে ক্রিভ্যান 1950 সালে কিউকারবিটেসি গোত্রের একাধিক উদ্ভিদে অক্সিন হরমোন প্রয়োগ করে দেখেন যে সেখানে অধিক সংখ্যায় স্ত্রী ফুল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অক্সিন হরমোন প্রয়োগ করলে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ছে। কিউকারবিটেসির অন্তর্গত একটা গাছ হচ্ছে কুমড়ো। ঠিক আছে, এরপর হচ্ছে জল শোষণের উপর ক্রিয়া, অর্থাৎ অক্সিন হরমোন জল শোষণে সাহায্য করে। ঠিক আছে, এটা সিম্পল মনে রাখবে, জল শোষণ অর্থাৎ মূল যে জল শোষণ করে সেই জল শোষণে অক্সিন হরমোন সাহায্য করে। এবার হচ্ছে অক্সিনের বাণিজ্যিক ব্যবহার, যেগুলো বলা হলো সেগুলোর মধ্যেই তো এই পয়েন্টগুলো আছে, অর্থাৎ পার্থেনোকার্পি, বীজহীন ফল উৎপাদনে কোন কোন হরমোনগুলো ব্যবহার করছি সেগুলোই দেওয়া আছে। NAA, IBA এগুলো প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন, যেমন কলা, আঙ্গুর, পেঁপে ইত্যাদি তৈরি করা হচ্ছে। কলম তৈরিতে জবা, গোলাপ এগুলোতে যে শাখা কলম তৈরি করা হয় সেটা ডালকে কেটে অক্সিনে ডুবিয়ে রাখলে সেখান থেকে মূল তৈরি হয়ে যায়, আর সেটাকে রোপণ করলেই একটা নতুন চারাগাছ তৈরি হয়ে যাবে। এর জন্য IAA, NAA, IBA ইত্যাদি হরমোন প্রয়োগ করা হয়। তারপর ফুল ফল তৈরিতে আনারসে বিভিন্ন প্রজাতির উদ্ভিদে NAA হরমোন প্রয়োগ করে ফুল ফোটানো সম্ভব হচ্ছে। দ্রুত ফল তৈরি করার জন্য IBA, 2,4-D ইত্যাদি প্রয়োগ করা হচ্ছে। এছাড়াও ফলের আকার আয়তন বৃদ্ধি করতেও সাহায্য করছে। ফলন বাড়াতে, অর্থাৎ যেখানে ফলন কম হতো সেখানে IBA, NAA, IAA ইত্যাদি হরমোন প্রয়োগ করার ফলে ফলনের পরিমাণও বাড়ছে। ক্ষত নিরাময়, অর্থাৎ চা বা কিছু বাগানের যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো যদি ডাল ছাঁটার পর সেখানে যদি অক্সিন হরমোন স্প্রে করা হয় তাহলে সেটা ক্ষতটা নিরাময় হয়ে যায়।
অক্সিন হরমোন থেকে প্রাপ্ত ট্রমাটিক অ্যাসিড এগুলোও কিন্তু ক্ষত নিরাময়ে সাহায্য করে। আগাছা দমনে বলাই হয়েছে 2,4-D 2,4-5-T ইত্যাদি স্প্রে করা হয়। অপরিণত অঙ্গের মোচন রোধ এটাতেও বলা হয়েছে 2,4-D এন্ডবলে ব্যবহার করা হয়। বেশি তন্তু উৎপাদনে অর্থাৎ যেগুলোতে তন্তু উৎপন্ন হয় পাট গাছ, তো সেখানে যদি এন্ডবলে প্রয়োগ করা হয় তাহলে সেখানে পাটের পরিমাণটা বেশি হয়। বরফ থেকে রক্ষা, পাহাড়ি শাকসবজি ফল ইত্যাদি যাতে বরফের আঘাতে নষ্ট না হয় তার জন্য 2,4,5-T হরমোন ব্যবহার করা হয়। পরিণতি নেক্সট হচ্ছে অক্সিন হরমোন কী হয় শেষ পর্যন্ত। অক্সিন হরমোন IAA অক্সিডেজের দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে নষ্ট হয়ে যায়। এরপরে যেটা আছে অ্যান্টিঅক্সিন অর্থাৎ অক্সিনের বিপরীত যে কাজ করে তাকে বলা হয় অ্যান্টিঅক্সিন। দেখো অক্সিনের কাজে বাধা দেয় বা অক্সিনের ক্রিয়াকে প্রশমিত করে যে তাকে বলা হয় অ্যান্টিঅক্সিন। এরকম পদার্থের উদাহরণ কী হবে? TIBA অর্থাৎ ট্রাই আয়োডো বেঞ্জোইক অ্যাসিড। ওকে, তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের অক্সিন সম্পর্কে ডিটেলস আলোচনা। এরপরে আমরা জিব্বেরেলিন সম্পর্কে আলোচনা করব। আজকে তোমাদের হোমওয়ার্ক, তোমরা বলো আগাছা দমনে কোন হরমোন প্রয়োগ করা হয়, আর হচ্ছে পার্থেনোকার্পি কি, পার্থেনোকার্পি কাকে বলে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেখানে উত্তরগুলো জানাবো। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।